চিরচেনা কোলাহল নেই, বেদনাবিধুর বিদ্যালয় শোকস্তব্ধ আজ। দূরাকাশের শূন্যতায় উড়ে গেছে ছোট্ট ফুলকলিরা, পুড়ে গেছে শিশুর বায়না, ভেঙে গেছে মায়ের আয়না। বিয়োগ বেদনার হিসেবটা বড্ড ভারী হয়ে গেল বেঁচে থাকা কোমলমতিদের জন্য। যারা চোখের সামনে দেখেছে সহপাঠীর করুণ পৌরা মৃত্যু, তারা এখনো ঘুমের ঘোরে আটকে ওঠে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শূন্য দুলছে দোলনা, বিয়োগের সাক্ষী হয়ে যেন হতাশার দোলায় এই দোল। ঝরে গেছে সোহাগের ফুল। অমানিসার আধার ঘেরা দুঃসহ স্মৃতির ঘেরাটোপেই আটকে আছে সামির। শেষ ধ্বংসটা তো তার চোখের সামনেই ঘটেছে। মানে থ্রি যে ক্লাসটা, ওটা থেকে একজন লোক বেরোতে পারে না। এখান থেকে সব কিছু আটকানো ছিল, এই জন্য হইচই সবাই চিল্লাচ্ছিল, আর আগুন তো আস্তে আস্তে বাড়তেছিল। ধ্বংস, পোড়া ছাই, প্রিয় স্কুলের আঙ্গিনা আর খেলার সাথীদের শূন্যতায় উড়ে উড়ে আকাশের নীলে অজানা গন্তব্যে পাড়ে জমাবার সেই বীভৎস স্মৃতি তাড়িয়ে বেড়ায় তার ছোট্ট মনে। বিষাদ ভরা চোখে জল, ভয়, আতঙ্ক আর স্বজন হারাবার বেদনা। আমি ঘুমাতে পারিনি কালকে রাতে। আমার তো ঘুম আসেনি, কারণ আমি ভয় পাইছি অনেক বেশি। আমি দেখছি নিজের চোখে, আর মানুষ ফ্রাই হয়ে গেছে, এরকম অবস্থার ভিতরে নিয়ে গেছে। আমি এটা আমি রিসিভ করতে পারি না। থাকতে তো পারতাম আমিও। যে জীবন টপকাতে পারেনি ভাগ্যের দেয়াল, সে জীবনে তো মৃত্যুই শেষ নিয়তি। নিয়তির ঘাড়ে বন্দুক রেখে যত অনিয়ম আর অন্যায্যতাকে ছাপিয়ে যাবার যে সংস্কৃতি, তাতে বড় ক্ষত হয়ে থাকলো মাইলস্টোন। আমরা বেঁচে গেছি, হয়তো আমাদের পাশে যেহেতু এটা হয়েছে, আমরা বিকট আওয়াজের মাধ্যমে যে পেয়েছি এবং যাদের মর্মান্তিক যে লাশগুলো নিজের হাতে তুলেছি, তা কোনো সময় ভাষার বুঝিয়ে বলার মতো নয়। আগুন ধরে গেছে, বিল্ডিং ভাঙছে, অনেক ছাত্র নাকি মনে করেন যে আপনার আহত হয়েছে। যে ফুল থরে থরে কলকাকুলিতে সুবাস ছড়িয়েছে উচ্ছল শ্রেণীকক্ষে, সেখানে এখন পোড়া ব্যাগ, বই খাতা, আধ খাওয়ার টিফিন, মায়ের বেঁধে দেয়া মায়া। ছুটির ঘন্টার আজ তাই কোনো তাড়া নাই। ক্ষত আর ক্ষতির খেরোখাতায় পোড়া গল্পের কষ্ট যতই বাড়ুক, মায়ের বুকে ইচ্ছের জেদ নিয়ে আর ফিরছে না চক্ষু শীতলকারী প্রিয় বাছাধন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতির শোকের সময়ে সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে বিবৃতিতে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র ও রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যকে নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকা উচিত। নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে কাজ করার তাগিদ দেন তিনি। প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কুমিল্লা ও চাঁদপুরে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11টায় চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রা করা হবে। পদযাত্রা ঘিরে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে জেলা সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের নেতাকর্মীরা। দুপুর 2টায় শহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে চাঁদপুরের কর্মসূচি। পরে পদযাত্রাটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা করবে। সেখানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করে টমসন ব্রিজ থেকে পদযাত্রা শুরু করে নগরীর
টাউন হলে এসে সমাবেশ করবে এনসিপি। বিমান বাহিনীর ফাইটার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত আরেকজন শিশু গতরাতে মৃত্যুবরণ করেছে। তার নাম নাফি। 9 বছর বয়সী নাফি সহ এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 32-এ। এদিকে এই ঘটনায় আহতদের চিকিৎসায় পরামর্শ দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চং সি জ্যাক আজ সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন। সেখানে তিনি চিকিৎসকদের সাথে বৈঠক করছেন। এদিকে ফাইটার যেখানে বিধ্বস্ত হয়েছিল সে মাইলস্টোন কলেজ আগামী 27 জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ কলেজ থেকে অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনায় 2 দিন পর আজ স্কুল আঙ্গিনায় সাংবাদিক সহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশ করা হবে। আর 27 জুলাই স্কুল খোলার সিদ্ধান্তের বিষয়ে অভিভাবকরা অসন্তোষ জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে সেসব তদন্ত দেশবাসী দেখতে চায় না। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে। এগুলো তদন্ত করে বের করতে হবে। আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও বিচারের সাথে সংশ্লিষ্ট যে কেউ ঘটনার সাথে দায়ী, নির্দেশ ও বাস্তবায়নের সাথে ছিল, এই গণহত্যাকাণ্ডের সাথে ছিল, তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য কিছু যেন চিন্তা না করে। পরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে, এগুলো তদন্ত করে বের করা হোক। অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী বয়কট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের শুরুতে এই ওয়াকআউটের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক ব্যবস্থা নিতে না পারা এবং শুধুমাত্র 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতিবাদে দল 3টি কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। আর ওয়াকআউট রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তাদের আপত্তির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর আদাবরের কুখ্যাত কিশোর গ্যাং কবজিকাটা আনোয়ার ও টোন্ডা বাবুর অন্যতম সহযোগী মোহাম্মদ রুবেল ওরফে পানি রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত রোববার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, রুবেল মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 15টি মামলা রয়েছে। সম্প্রতি আদাবরে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তার রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে। দেশি বিদেশি শ্রমিকদের দিনরাত নিরলস পরিশ্রমে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজও। জাহাজ হ্যান্ডলিং সুবিধাদি নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার পর 2026 সালের জুলাইয়ে চালু হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। একটি আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মত বন্দর সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2023 সালে। 2 দফা সময় বাড়ানোর পর অবশেষে শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ।
আন্ধারমানিক নদের উপর 6 লেনের সেতুর কাজ হয়েছে 65%, আর সেতুর সংযোগ সড়কের কাজ হয়েছে 70%। পায়রা বন্দরকে দেশের সব অঞ্চলের সাথে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজও শুরু হচ্ছে শীঘ্রই। বন্দর চেয়ারম্যান বলছেন, সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে আগামী বছরের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। বড় আকারের 15টা শিপ এখানে অ্যাঙ্কার করে ট্রান্সশিপমেন্ট করতে পারবে একটা থেকে আরেকটা, এবং 650 মিটারে যদি আমরা 3টা শিপ এট এ টাইম হ্যান্ডেল করতে পারি, তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের একটা অংশ আমরা এখানে আমরা মনে হয় হ্যান্ডেল করতে পারবো। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, পলিপ্রবণ রামনাবাদ চ্যানেল নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সবার সাথে আলোচনা করতে হবে, মার্কেটিং করতে হবে, করলে পরে এই বন্দরের অন্তত অ্যাঙ্কর পোর্ট হিসাবে আগে কাজ শুরু করবে এবং চলমান থাকতে হবে। ড্রেজিংটা খুব তাড়াতাড়ি শুরু হলে পায়রা বন্দরের কার্যক্রম বেড়ে যাবে। অ্যাটলিস্ট 80% কার্গো যদি যাওয়ার মতো হয়, তখনই দেখবেন যে জাহাজগুলোর অটোমেটিক ইন্টারেস্ট গ্রো করবে। 2013 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে পায়রা। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দরে এ পর্যন্ত 529টি বিদেশি জাহাজ ও 3426টি দেশি লাইটারের জাহাজ অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করেছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 2079 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে বিএনপি। গোপালগঞ্জ ও সচিবালয়ের ঘটনা নির্বাচন বানচালের চক্রান্ত হিসেবে দেখছে দলটি। গুলশানে এক অনুষ্ঠান শেষে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুত নির্বাচিত সরকার গঠিত হলে অনেক সমস্যা কমে যাবে। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে বুধবার বৈঠক করেন বিএনপির মহাসচিব। 31 দফার আলোকে রেইনবো নেশন গড়ে তোলা হবে বৈঠকে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল। পরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা দিয়ে যাবে বিএনপি। সংকটকালে কেবল রাজনৈতিক দলকে ডাকেন প্রধান উপদেষ্টা উল্লেখ করে তিনি বলেন, এমন মতবিনিময় ঘন ঘন হলে ভালো হতো। ফেসিবাদী শক্তি মাথা চাড়া দেওয়ার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেন তিনি। এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখছে না বিএনপি, তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকলেও ঐক্যে কোনো ঘাটতি নেই বলে দাবি করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিপক্ষে অংশ নিতে হবে। এর আগে বেলা 11টায় চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এনসিপি। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে, সেসব তদন্ত দেশবাসী দেখতে চায় না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে।
এগুলো তদন্ত করে বের করতে হবে। উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝে না, উনি চিকিৎসা বোঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। স্বৈরাচারের আমলে অনেকে নির্যাতনের শিকার হলেও জামায়াত ইসলামের প্রতিশোধে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে যারা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার আছে বলে জানান তিনি। দুপুরে পাবনার ঈশ্বরদী চর মীরকামারি গ্রামের মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। 15.5 বছর দুর্দণ্ড প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা যখন চলে গেছেন, আল্লাহর কসম আমরা কারো উপরে কোনো প্রতিশোধ নেইনি, আমরা প্রতিশোধ নিব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক একটা সমাজ হোক যেখানে কোনো বৈষম্য থাকবে না। জাত পাত ধর্ম গোষ্ঠী দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সাথে বসবাস করবে। অন্তর্বর্তী সরকার কোনো কোনো ক্ষেত্রে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকের শুরুতেই এই ওয়াকআউটের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় সঠিক ব্যবস্থা নিতে না পারা এবং শুধুমাত্র 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতিবাদে দল 3টি কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে। আর ওয়াকআউটের রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তাদের আপত্তির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য গড়তে সিদ্ধান্তে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ফেনীতে বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে পদযাত্রা করেছে এলাকাবাসী। সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে সমাবেশ করে ফেনীর সর্বস্তরের জনগণ। সেখানে তারা টেকসই প্রজন্ম ভিত্তিক বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ সহ মোট 8 দফা দাবি তুলে ধরা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্তে না পৌঁছালে মহাসড়ক অবরোধের কঠোর হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা 4র্থ দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী। আজ দরপতনের হার কমে আসলেও এর আগে টানা 3 দিন দরপতনের হার কিছুটা বেশি ছিল। রয়টার্স জানায় আজ ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.03% কমে 68.57 দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যারেল প্রতি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম একই পরিমাণ কমে দাঁড়িয়েছে 65.29 মার্কিন ডলারে। জাপান যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পর তেলের দামে বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে। এর আগে মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণায় তেলের দরপতন হয় 1% হারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা এজিএমে সভাপতিত্ব করতে ঢাকায় এলেন এসিসি ও পাকিস্তান ক্রিকেটের প্রধান মহসিন নাকভি। সকালে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। 24 ও 25 জুলাই ঢাকার একটি 5 তারকা হোটেলে এজিএম অনুষ্ঠিত হবে, যার আয়োজকের দায়িত্বে আছে বিসিবি। এশিয়ার 25 সদস্য দেশের মধ্যে 16-17টি দেশের প্রতিনিধি অংশ নেবে বলে জানা গেছে। তবে ভারত ও আফগানিস্তানের অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি এই সভায়। অনিশ্চয়তায় রয়েছে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়েও। এসিসির পূর্ণ সদস্য দেশ 5টি, এর মধ্যে 3টি সদস্যই যোগ দিতে চাইছে না এসিসি এজিএমে। যদিও এ নিয়ে তেমন বড় সমস্যা হবে না বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তার ভাষ্য, এটা এসিসির সভা, বাংলাদেশ শুধুই এর লজিস্টিক সহায়তা দিচ্ছে। মাইলস্টোন ক্যাম্পাসে এখনও বিষাদের ছায়া।
চিরদিনের জন্য হারিয়ে যাওয়া আহতদের বিষয়ে খবর নিতে স্কুলের সহপাঠী ও অভিভাবকরা ভিড় করেছেন। প্রকৃত হতাহতের তদন্তে গঠিত 7 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির মুখপাত্র জানান, 2 দিনের মধ্যে হতাহতের সংখ্যা বিস্তারিত জানা যাবে। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাইলস্টোনের ঘটনায় এখনও শিক্ষার্থীরা ট্রমাটাইজ বা মানসিকভাবে ভগ্ন অবস্থায় রয়েছে। ঘটনার 3য় দিনে অভিভাবকদের নিয়ে সকাল থেকেই অনেকেই এসেছিল। সহপাঠীদের বিষয়ে তাদের খোঁজখবর নিতে দেখা যায়। পুরা সিঁড়ির উপরে প্লেনটা ক্র্যাশ হয়েছে আর পুরা জায়গায় আগুন লেগে গেছে। 3-4টা ক্লাসরুমে আগুন গেছিল। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না, হয়তো আরো অনেক দিন যাবে, আমার মেয়ে নিজে ঠিক হবে। তারপরে ভালো ভালো স্কুল কলেজে আপনি যাবেন, সেখানে কোনো এক্সিট এমার্জেন্সি সিঁড়ি পাবেন না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি সিঁড়ি দিয়ে যে নেমে যাবে ওরকম কোনো সিস্টেম এখানে নাই। ওদের সাথে যে 5-6টা মেয়ে বসেছিল ওরা সম্ভবত কেউ বেঁচে নেই। আমার ফ্রেন্ডের 3জন ভাই মারা গেছে। আমার বড় ভাইয়ের একজন ছোট বোন আছে, বোনরা এখনো খুঁজে পাইতেছে না। ঘটনা তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় আলোচনা শেষে সাংবাদিকদের কমিটির এক সদস্য বলেন, আহত নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর হবে 2-1 দিনের মধ্যেই। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। এক্সাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব 2-3 দিনের মধ্যে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে, আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছোট্ট শিশুদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের চিকিৎসকদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পরিচালক। ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। প্রতিটি আহতের অবস্থা পুরোপুরি বিবেচনায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মৃত্যুর মুখ থেকে মা বাবার কোলে ফিরে এসেছে নোয়াখালী চৌমুহনীর সন্তান, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসান। সেই ভয়াবহ কাহিনী জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ে কোমলমতি শিশুটি। চেয়েছে জীবনের নিরাপত্তা। সন্তানকে পেয়ে আবেগপ্লাপ্ত বাবা মা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ফুলের মতো নিষ্পাপ শিশুগুলো চোখের সামনে দেখেছে মৃত্যুদূত। কেউ বা ফিরে এসেছে ভয়াবহ সেই স্মৃতি নিয়ে। কেঁপে কেঁপে উঠছে শরীর, কান্না ছাড়া আর যেন কোনো ভাষা নেই। দেখি যে আমাদের এই মাইলস্টোনে খারাপ অবস্থা, আমার ছোট ভাই বোনরা অনেকেই মারা গেছে। আমাদের নোয়াখালীর চৌমুহনীর গোলাবাড়িয়ার কামরুল হাসান দেখেছে শরীরে আগুন নিয়ে দৌড়াচ্ছে তার বন্ধু, সহপাঠী, বড় ভাই, শিক্ষক। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, শব্দের সাথে রাস্তা কেঁপে উঠলো। কেউ আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর পায়ে ব্যথা পেয়েছি। পিছনে তাকে দেখি কি আমার কলেজের 2টি বোন গায়ে আগুনে দৌড়াচ্ছে, ও ছোট ছোট আমাদের ভাই বোনরা দৌড়াচ্ছে, ছটফট করছে। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী কামরুল। বিমান বিধ্বস্তের ঘটনায় আঁতকে ওঠে তার মায়ের বুক। তখন আমার বুকটাকে পড়ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুমি কোথায় আছো? ও আমার বলতেছে, আম্মু আমি সেভে আছি। কোন সময় আজকে এই স্কুলে হয়েছে, অন্যদিন আরেকটা স্কুলে হইতে না, কখন এটা হয়? এটা তো সরকারের দেখা উচিত। বটবৃক্ষের ছায়ায় বেঁচে ফিরলেও এখনো ঘোর কাটেনি আদরের সন্তানের। আমার ছেলে আজকে আমার বুকে ফিরে আসছে, এটা বড় কথা না। বড় কথা হলে আরও তো অনেকের মা বাবার বুক খালি হয়েছে। যার যায় সে বুঝে, যার ক্ষয় যে সে বুঝে তার কি হারাইছে। কিন্তু যারা হারিয়েছেন সোনামণি সন্তানদের, তাদের সান্ত্বনা দেয়ার কি বা আছে?
উত্তরা ট্র্যাজেডিতে ঝরে গেছে কত না কুড়ি, শোকার্ত পুরো দেশ। কোথায় নিরাপদ জীবনের গ্যারান্টি? শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মানুষের মুক্তির জন্য রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ময়মনসিংহে একটি হোটেলে বিভাগীয় ব্যবসা সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সবসময় রাজনৈতিক গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র দিয়ে দেশ এগিয়ে যেতে চায়, এজন্য অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে। বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে ভেসে থাকা 18 জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী হতে 25 মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা বিপদ সংকেত দিলে জাহাজটি বিপদগ্রস্ত ভেবে ট্রলারের কাছে ছুটে যায়। এ সময় জেলেরা জানান তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। পরে নৌবাহিনীর সদস্যরা জেলে সহ ট্রলারটিকে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের যৌথ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কুয়েট দুর্বার বাংলার সামনে এই কর্মসূচি পালিত হয়। গত 18 ফেব্রুয়ারি ছাত্র সংঘর্ষের পর 25 ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এক উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়। পরে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও শিক্ষক সমিতির আন্দোলনের মুখে তিনিও 17 দিনের মাথায় পদত্যাগ করেন। খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানে মোহাম্মদ শাহিনকে আটক করেছে পুলিশ। সেদিন রাতে শিশুকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান তারা বলছেন, মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারে যে কোনো গণমাধ্যম। নিহতের তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস সেনাবাহিনীর নেই বলেও জানান ISPR পরিচালক। মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলেও জানানো হয়। পূর্ব নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী দ্রুততার সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন ISPR এর পরিচালক। শিক্ষার্থীরা দাবি করলেও নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই এবং বিষয়টি প্রধান উপদেষ্টার এখতিয়ার বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে 22 এবং 24 জুলাইয়ের স্থগিত করা HSC ও সমমানের পরীক্ষা যথাক্রমে 17 ও 19 আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অনেকে। যার অন্যতম ছিল রাষ্ট্রীয় শোকের দিন মঙ্গলবার HSC ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত কেন রাত 3টায় জানানো হয়েছিল। বুধবার সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার কাছে সাংবাদিকরাও জানতে চান একই বিষয়ে। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে। সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিক্ষোভ চলাকালেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতির ঘোষণা দেয় সরকার। এ নিয়ে মন্তব্য সহ তার পদত্যাগে শিক্ষার্থীদের দাবির বিষয়েও জানতে চান সাংবাদিকরা। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব। মাইলস্টোনের শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক ও পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলেও জানান
শিক্ষা উপদেষ্টা। আমরা তাদেরকে অবহিত করব, সেটা কোন মাধ্যমে যাবে, কি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস। এদিকে চলমান এইচএসসি ও সমমানের 22 জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে বলে জানানো হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। একই সাথে শুধু কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া 10 জুলাইয়ের পরীক্ষা 12 আগস্ট এবং শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া 17 জুলাইয়ের পরীক্ষা 14 আগস্ট অনুষ্ঠিত হবে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 13টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেকায়দায় পড়লে আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে নেতারা বলেছেন সরকার দল নিরপেক্ষ না হতে পারলে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এ সময় মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইফতেখার রেজার রিপোর্ট। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিপিবি, বাসদ, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, জেএসডি সহ 13টি দল ও 12 দলীয় জোট। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, বর্তমান যে সংকট, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে আরও কঠোর হতে হবে। আমরা বলেছি যে ভবিষ্যতে আপনি এইভাবে আলাদা আলাদা দল না ডেকে, কাউকে বড় দল কাউকে ছোট দল, আপনাদের উপদেষ্টা এইভাবে আমাদেরকে চিহ্নিত না করে সর্বদলীয়ভাবে বৈঠক করে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত নেন। যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। জনগণ এবং রাজনৈতিক দলের কাছে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং কোনো দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, বিশেষ কোনো দল কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃঢ় করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। এ সময় রাজনৈতিক দলগুলোও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ারও আহ্বান জানান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ছাড়া অতীতের মতো বস্তা পচা কালো টাকা ও পেশিশক্তির নির্বাচন মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয়, এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টার মাইন্ডও নেই, সবাই এর অংশীদার। বিকেলে সিলেটে বিরিয়ানি বাজারে জামায়াতে ইসলামে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরিয়ানি বাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে। এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না। আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের নিয়োগ সংক্রান্ত সংবিধানের 118 নং অনুচ্ছেদের সংশোধনী আনতে একমত রাজনৈতিক দলগুলো। তাদের জবাবদিহিতার আওতায় আনতে সংসদে আলাদা আইন করতেও রাজি হয়েছেন তারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে এই সিদ্ধান্ত হয়। মুকসিমুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠকে দীর্ঘ আলোচনা হয় কোন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন প্রস্তাব থাকলেও সংসদের মাধ্যমে তাদের নিয়োগে ঐকমত্য হয় দলগুলো। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের কতিপয় উপ অনুচ্ছেদ
সংশোধনের বিষয়ে ঐক্যমত হয়। আরও একটি বিষয়, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণ বিধি প্রণীত হইবে। এ সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেই এই প্রক্রিয়ায় তারা সম্মত হয়েছেন। আর জামাত মনে করে এই আইনি সংশোধনীর মাধ্যমে কার্যকর ভূমিকা রাখতে পারবে ইসি। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অ্যান্ড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার অফ দি গভর্নমেন্ট, লিডার অফ দি অপোজিশন, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই নিলে 5টা মেম্বার নিয়ে এই সিলেকশন কমিটির সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। শুধু নির্বাহী প্রধানের নির্দেশে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। আজকে একটার বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়ে একমত হওয়া গেছে। নির্বাচন কমিশন গঠন এবং নিয়োগের ক্ষেত্রে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায় তাদের ধন্যবাদ জানান কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় পদযাত্রা শেষে টাউন হল মাঠে সমাবেশে এসব কথা বলেন তিনি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় এনসিপির সমাবেশের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নিহতদের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে তা নিশ্চিত করতে হবে। আব্দুল হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্র থেকে গম আনায় দাম কিছুটা বেশি পড়লেও প্রস্তাবিত শুল্ক নিয়ে আলোচনার জন্য ভালো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র শুল্ক কিছুটা কমাবে আশাবাদ জানিয়ে তিনি বলেন, এ মাসেই আবারও আলোচনার জন্য যাবেন বাণিজ্য উপদেষ্টা। গম ইউএস থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে। আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য এটা সহায়ক হবে আমাদের। বাণিজ্য উপদেষ্টা যাবেন, টিম নিয়ে যাবেন, এখনো ফাইনাল না, 1 তারিখের আগেই যাবেন। আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, $6.5 বা $7 বিলিয়ন।